এই মেয়েটা কি মানুষ নাকি ঘূর্ণিঝড়? পুরো বিছানাটাই দখল করে রেখেছে। কিন্তু কথাটা বললেও তার চোখে বিরক্তির চেয়ে হাসিটাই বেশি ফুটে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে তৃষ্পির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল সে। চাঁদের ম্লান আলো জানালার ফাঁক দিয়ে এসে পড়েছে তৃষ্পির মুখে। ঘুমের মাঝেও ঠোঁটের কোণে লেগে আছে সেই চঞ্চল হাসি। হৃদ ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল। মনে মনে বলল, এই আধা পাগল মেয়েটার মাঝে এমন কি আছে যে তাকে দেখলেই রাগটা কোথায় যেন হারিয়ে যায়। তৃষ্পি হঠাৎ ঘুমের মাঝেই নড়েচড়ে উঠল। ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলল, আমার শুটিংটা যেন খুব কাজের হয়। আমি কিন্তু কোনো কাজ করব না। হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, আল্লাহ, ঘুমের মাঝেও সতীনের চিন্তা। হৃদ ধীরে করে তৃষ্পির হাতটা সরিয়ে একটু জায়গা করে শুয়ে পড়ল। কিন্তু তৃষ্পি একটু পর ঘুমের মাঝে গড়িয়ে এসে হৃদের বাহুর উপর মাথা রেখে দিল। হৃদ হকচকিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে খুব আস্তে বলল, এই মেয়েটা সত্যিই আমাকে পাগল করে দেবে একদিন। তারপর নিজের অজান্তেই তৃষ্পির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ যেন বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। হৃদ ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই বুঝতে পারল তার এক হাত ভারী হয়ে আছে। নিচে তাকাতেই দেখল ক্রিস্পি তার বাহুর উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হৃদ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো তৃষ্পির মুখের দিকে। তৃষ্পির ঘুমন্ত মুখটা ভীষণ মায়াবী লাগছে ঘুমের মধ্যে। এলোমেলো চুলগুলো কপালের উপর এসে পড়েছে, আর তার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার জন্য বুকটা মৃদু ওঠানামা করছে। ঠোঁটের দিকে তাকালে মনে হচ্ছে তৃষ্পি ঘুমের ঘোরেও মুচকি হাসছে, যেন কোনো মিষ্টি স্বপ্নে ডুবে আছে সে। হৃদ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। কেন জানি আজ তৃষ্পিকে খুব অন্যরকম লাগছে তার কাছে। যে মেয়েটা সারাক্ষণ তর্ক করে, ঝগড়া করে, আজ সেই মেয়েটাই এতটা নিশ্চিন্ত হয়ে তার বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হৃদ ধীরে ধীরে অন্য হাতটা বাড়িয়ে তৃষ্পির কপালের উপর পড়ে থাকা কয়েকটা চুল সরিয়ে দিল। চুল সরাতেই তৃষ্পি একটু নড়ে উঠল, ভ্রু কুচকালো, কিন্তু ঘুম ভাঙলো না, বরং আরো একটু গা ঘেঁষে হৃদের দিকে সরে এলো। হৃদ হালকা অবাক হয়ে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। হৃদ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, মায়াবিনী। হৃদ ছোট করে কথাটা বলে তৃষ্পির কপালে চুম্বন করলো। ভেজা কিছু অনুভবে তৃষ্পিকে নড়াচড়া করতে দেখে সে উঠেও আশ্রমের দিকে চলে গেল ফ্রেশ হতে। হৃদ দেখতে খুবই সুদর্শন একজন যুবক। লম্বা, ছিপছিপে গড়ন, প্রায় 6 ফুট উচ্চতা, যার উপস্থিতিতেই আলাদা একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তার চওড়া কাঁধ আর শক্ত গড়নের শরীর দেখলেই বোঝা যায় সে আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী একজন মানুষ। হৃদের চোখ দুটো গভীর ও তীক্ষ্ণ, যেন সে এক নজরেই মানুষের মনের কথা বুঝে ফেলতে পারে। রাগ করলে তার চোখে এক ধরনের কঠোরতা ফুটে ওঠে, কিন্তু শান্ত থাকলে সেই চোখে এই নরম একটা মায়া দেখা যায়। ঘন কালো চুলগুলো সবসময় একটু এলোমেলো থাকে, তবুও তাকে দারুণ মানায়। তার চোয়ালের গঠন শক্ত আর স্পষ্ট, সাথে হালকা দাড়ি তার ব্যক্তিত্বকে আরো গম্ভীর ও আকর্ষণীয় করে তোলে। হাসলে তার ঠোঁটের কোণে ছোট্ট একটা টোল পড়ে, আর সেই হাসিটাই অনেকের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাধারণত সে খুব গম্ভীর স্বভাবের, কম কথা বলে, কিন্তু যাদের আপন মনে করে তাদের সামনে তার অন্যরকম একটা দিক দেখা যায়। হৃদ শুধু তার চেহারার জন্য নয়, তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর দৃঢ়তার জন্য সবার কাছে আলাদা করে চোখে পড়ে। তার ভিতরে আছে একদিকে কঠোরতা, অন্যদিকে গভীর একটা কোমলতা, যেটা খুব কম মানুষই দেখতে পায়। হৃদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে 25 মিনিট পর বের হয়ে আসলো। আলমারি থেকে ব্ল্যাক শার্ট প্যান্ট বের করে পরে টেবিল থেকে ফোনটা নিয়ে নিচে গেল। হৃদ সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলো। সকালে সূর্যের আলো পুরো বাড়িটাকে রঙিন করে তুলেছে। নিচে নামতেই ডাইনিং টেবিলের দিকে চোখ পড়ল তার। টেবিলের উপর ইতিমধ্যে নাস্তার আয়োজন করা হয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে সালমা খানের হাতের বিভিন্ন রকম রান্নার গন্ধ। বাড়ির কাজের মানুষগুলোও যে যার কাজে ব্যস্ত। হৃদ চেয়ারটা টেনে বসতেই কাজের মহিলার রূপা এসে বলল, স্যার, নাস্তা সার্ভ করে দিন। হৃদ মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর আস্তে আস্তে সবাই এসে হাজির হলো খাবার টেবিলে। এলি এসে তৃষ্পিকে দেখতে না পেয়ে হৃদকে জিজ্ঞাসা করলো। রিত ভাইয়া তৃপ্সি উঠেনি এখনো? হৃদ তেরা গলায় বলল,
আমি তোর ওই ত্রিস্পির পেছনে ঘুরে বেড়াই নাকি? না মানে, এইসব মানে টানে বাদ দিয়ে খেতে বসতো। যার খিদে লাগবে সে এমনিতেই ঘুম থেকে উঠে চলে আসবে। আমি কারোর খোঁজ দিতে পারবো না। এলি মিনমিনে গলায় হৃদকে বলল। তোমরা খেতে শুরু করো, আমি ওকে ডেকে নিয়ে আসছি ভাইয়া। যেমন তোর ইচ্ছে। এলি আর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ত্রিস্পিকে ডাকতে। এলি দেখতে ভীষণ মিষ্টি আর প্রাণবন্ত একটা মেয়ে, মাঝারি উচ্চতা, ছিপছিপে গড়ন, যাকে দেখলেই প্রথমেই চোখে পড়ে তার হাসি। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, যা তাকে আলাদা একটা স্বাভাবিক সৌন্দর্য দিয়েছে। এলির বড় বড় কালো চোখ দুটো সবসময় কৌতূহলে ভরা থাকে, সেই চোখে যেন সারাক্ষণ দুষ্টুমি আর আনন্দ লুকিয়ে থাকে। কেউ কথা বললেই সে চোখ বড় বড় করে মন দিয়ে শুনে, আবার সুযোগ পেলেই মজার কোনো কথা বলে সবাইকে হাসিয়ে দেয়। তার ঘন কালো চুলগুলো কোমর পর্যন্ত লম্বা, বেশিরভাগ সময় সে চুলগুলো খোলা রাখে, কখনো আবার ঢিলে ঢালা একটা বেনি করে। বাতাসে চুল উড়লে তাকে যেন আরো সুন্দর লাগে। এলির ঠোঁটের কোণে সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকে। সে খুব চঞ্চল স্বভাবের, কখনো চুপচাপ বসে থাকতে পারে না। বাড়ির সবার সাথে মজা করা, খুনছুটি করা তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু শুধু চঞ্চলই নয়, এলির ভিতরে একটা খুব কোমল মনও আছে। কেউ কষ্ট পেলে সে সবার আগে ছুটে যায় তাকে সান্ত্বনা দিতে, আর যাদের সে নিজের মানুষ মনে করে তাদের জন্য সে যে কোনো কিছু করতে পারে। এলির উপস্থিতিতে বাড়ির পরিবেশ সবসময় প্রাণবন্ত হয়ে ওঠে। তার হাসি, তার দুষ্টুমি আর তার সরল কথাবার্তা সব মিলিয়ে সে যেন বাড়ির সবার কাছে এক টুকরো আনন্দ। এলি ত্রিস্পির রুমে গিয়ে দেখলো ত্রিস্পি বিছানায় নাই। একটু ভিতরের দিকে এগিয়ে যেতে যেতে শুনতে পেল ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। এলি বিছানায় গিয়ে বসে ত্রিস্পির জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ খানিকটা সময় পর ত্রিস্পি গোসল করে বেরিয়ে আসলো। দরজা খোলার আওয়াজ পেয়ে এলি সেদিকে তাকালো। ত্রিস্পিকে গোসল করে আসতে দেখে মিটমিট করে হাসতে লাগলো। ত্রিস্পি বেকুবের মতো তাকিয়ে আছে এলির দিকে। আসলে এলি কেন হাসছে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। এইভাবে কোনো কথা ছাড়াই পাগলের মতো হাসছিস কেন? তুই যে বলতি আমার ভাই নিরামিষ, তাহলে এখন গোসল করলি কেন? তলে তলে এত দূর এগিয়ে গিয়েছিস? ত্রিস্পির কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছেন না। শুধু গোসল করতে দেখে কত দূর ভেবে বসে আছে এই মেয়ে। ত্রিস্পি মুখ বেঁকিয়ে বলল। তোর ভাইয়ের থেকে এসব আশা করিস না বোন। পুরো নিরামিষ তোর ভাই, রোম্যান্সের বোঝে না, বুঝলি? এলি বিছানায় বসে ত্রিস্পির দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ত্রিস্পি তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল। এভাবে দাঁত বের করে হাসছিস কেন? তুই পাগল হয়ে গেছিস নাকি? এলি নাটকীয় ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আহা, আমার ভাই তো নিরামিষ মানুষ ছিল, এখন দেখি বউকে সকাল সকাল গোসল করিয়ে ছাড়ছে। ত্রিস্পির সাথে সাথে এলির মাথায় হালকা একটা থাপ্পড় মেরে বলল। তোর ভাইয়ের থেকে এসব আশা করা ছেড়ে দে বোন। আমার তো মনে হয় তোর ভাইয়ের মেয়েদের শরীরে অ্যালার্জি আছে। তা না হলে বলতো বউয়ের থেকেও কেউ 10 হাত দূরে দূরে থাকে নাকি? এলির চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর হঠাৎ করে সে হেসে ফিরল। তাহলে সত্যি কিছু হয়নি? ত্রিস্পি মুখ বেঁকিয়ে বলল। হবে আবার কি? তোর ভাই তো এমন ভাব করে যেন আমি মানুষ না, পুরো বিষাক্ত সাপ। এলি ত্রিস্পির সাথে আর কথা না বাড়িয়ে বলল। আচ্ছা, ভাইয়া আস্তে আস্তে তোকে মেনে নেবে, চিন্তা করিস না। চল নিচে, সবাই অপেক্ষা করছে, না হলে মা বকা দিবে। ত্রিস্পি আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে বলল। চল, আমার হয়ে গেছে। তারপর দুজনেই রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচে ডাইনিং টেবিলে সবাই প্রায় বসে গেছে। ত্রিস্পি আর এলিকে একসাথে নিচে নামতে দেখে রিতা একবার চোখ তুলে তাকালো। তারপর আবার চুপচাপ নিজের ফোনে চলতে থাকা গেমে মন দিল। এলি আর ত্রিস্পি নিচে এসে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে শুভ আর হৃদের মাঝখানে পাশাপাশি দুটো খালি চেয়ার ছিল। ত্রিস্পি গিয়ে হৃদের পাশের চেয়ারে বসলো, আর এলি গিয়ে শুভর পাশে বসে পড়লো। এই বাড়িতে একটা নিয়ম আছে, সকালের নাস্তা সবাই একসাথে বসে খায়। যত ব্যস্ততাই থাকুক না কেন সকালের সময়টা সবাই পরিবারের সাথে কাটানোর চেষ্টা করে। এই কারণেই প্রায় 10 মিনিট আগে সবাই টেবিলে এসে বসে থাকলেও এখনো খাবার পরিবেশন করা হয়নি, শুধু চা আর বিস্কুট দেওয়া হয়েছিল। কারণ ত্রিস্পি আর এলি তখনও আসেনি। বাড়ির সবাই অপেক্ষা করছিল তাদের জন্য। ত্রিস্পি বসতেই সালমা খান রান্নাঘর থেকে বের হয়ে বললেন। রূপা, যা সব খাবার নিয়ে আয় রান্নাঘর থেকে, সবাই চলে এসেছে। তার কথায় কাজের মেয়ে রূপা
দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল খাবার আনতে। হৃদ চুপচাপ বসে ফোনে গেম খেলছিল। তার চোখে মুখে কোনো বিরক্তি নেই। হৃদ সবার আগে এসে বসেছিল, যেন তার কোনো তাড়াহুড়োই নেই। আসলে ছোটবেলা থেকে সকালবেলা নাস্তার টেবিলে সবার আগে এসে বসে থাকার অভ্যাস তার। কিন্তু তৃষ্টি তার পাশে এসে বসার পর থেকে হৃদয় ঠিকমতো খেলায় মন দিতে পারছে না। অজান্তেই তার চোখ দুটো বারবার তৃষ্টির দিকেই চলে যাচ্ছিল। তৃষ্টি হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস পরেছে। চুলগুলো খোলা রেখে মাথায় সুন্দর করে ওড়না দিয়েছে নতুন বউয়ের মতো। চোখে হালকা কাজল দেওয়াতে আরো বেশি মায়াবী লাগছে তৃষ্টিকে হৃদের কাছে। তৃষ্টি কিছুক্ষণ পর হৃদের দিকে তাকাতেই দেখতে পেল হৃদ তার দিকেই তাকিয়ে আছে। তৃষ্টি হৃদকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। এলি পাশ থেকে ওদের দুজনের অবস্থা দেখে জোরে হেসে ফেলল। ওর হাসি দেখে তৃষ্টি জোরে চিমটি কাটলো এলিকে। এলি হুশে এসে চারিদিকে চোখ যেতেই দেখতে পেলে সবাই তার দিকেই তাকিয়ে আছে কেমন সন্দেহী চোখে। এলি কোনো মতে মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করলো। পাশ থেকে শুভ এলির মাথায় থাপ্পড় দিয়ে বলল, কিরে শাকচুন্নি, এভাবে হাসতিস কেন? ভূতে ধরলো নাকি? এলি মাথা ডলতে ডলতে বলল। এই হনুমানের বাচ্চা, মারলেন কেন আমায়? এলির কথা শুনে আমজাদ খান ধমক দিলেন। এলি, কেমন কথা এগুলো? ভদ্রতা জানো না তুমি? এলি বাবার কথা শুনে চুপ করে গেল। এলি সব সহ্য করতে পারলেও বাবা একটা জোরে কথা বললেও সহ্য করতে পারে না সে। এলি মাথা নিচু করে চোখের জল আটকানোর চেষ্টা করছে। এলির অবস্থা দেখে শুভ বলল, বড় আব্বু, তুমিও না। এলিজাকে বকলে কেন ওইভাবে? ও তো জাস্ট মজা করে কথাটা বলেছে। তুই চুপ কর শুভ। ও দিন দিন ছোট হচ্ছে না যে এই রকম ব্যবহার করবে? এলি বাবার কথা শুনে ভেজা কণ্ঠে বলল। সরি আব্বু। হৃদ আমজাদ খানকে এলিকে বকতে দেখে বলল, আহ, থামবে তোমরা? কি শুরু করলে? এখানে শুধু এলিকে একা বকলে হবে? শুভ আগে ওকে জ্বালালো, সেটা তোমরা দেখলে না কয়? আমজাদ খান হৃদের কথা শুনে বলল, তোমার জন্য আরো বেশি বেয়াদব হচ্ছে মেয়েটা। নিজে হয়েছে এক বেয়াদব, আর এখন আমার মেয়েটাকেও বানাতে চাইছে। আমজাদ খানের কথা শুনে হৃদ ভ্রুকুচকে বাবার দিকে তাকিয়ে বলল, সব কিছুতেই তোমার আগে আমাকে টানতে হবে? শুভকে বকা না দিয়ে তুমি আমার পিছু পড়েছ কেন? বুঝলাম না। আমজাদ খান সোজা হয়ে বসে বললেন। শুভ যথেষ্ট ভদ্র ছেলে, তোমার মতো বেয়াদব না। হৃদ মনে মনে বলল, ভদ্র না চাই, তুমি যদি ওর ভিতরের খবর জানতে তাহলে হয়তো বাড়িতেই রাখতে না। আব্বু। আমজাদ খান শুভকে বিড়বিড় করতে দেখে বললেন। কি হলো, কি বিড়বিড় করছো তুমি? শুভ হালকা হেসে বলল, বুঝতে পারছো না বড় আব্বু? আমাকে ভালো বলিস তো, সেটা ওর সহ্য হচ্ছে না, তাই না রে রিত? শুভর কথা শুনে হৃদ চোখ গরম করে তাকালো তার দিকে। তৃষ্টি নীরব দর্শকের মতো বসে এদের সব কথা শুনছিল। হৃদের শুভর দিকে এভাবে তাকানোর মানে কি, সেটাও ঠিক বুঝতে পারছিল না সে। আমজাদ খান জানে সে হৃদের সাথে কথাতে পারবে না, তাই তৃষ্টিকে ডেকে উঠল। রেসিপি মা, জি বাবা। তোমার সাথে কি হৃদ কোনো খারাপ ব্যবহার করে? হঠাৎ এমন প্রশ্নে তৃষ্টি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। হৃদের দিকে তাকাতেই দেখলো সে তার দিকেই তাকিয়ে আছে, যেন তৃষ্টি কি উত্তর দেয় সেটাই শুনতে চাইছে। আমজাদ খান আবার বললেন, কি হলো রেসিপি, কিছু বলছো না যে? ওই বেয়াদব ছেলেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই মা। তুমি শুধু বলো তোমার সাথে ও কোনো খারাপ ব্যবহার করে কিনা, তারপর দেখো ওর কি অবস্থা করি। এমপি হয়েছে তো কি হয়েছে, মেরে পিঠে ছাল তুলে দিব। মারের কথা শুনে তৃষ্টি আবারও হৃদের দিকে তাকালো। হৃদ তখনও একইভাবে তার দিকে তাকিয়ে আছে। তৃষ্টি এখন কি বলবে বুঝতে পারছে না। প্রথম দিন তার বর খারাপ ব্যবহার করলেও তারপর আর তেমন কিছু বলেনি তাকে। কিছুক্ষণ চুপ থেকে তৃষ্টি বলল, জি না বাবা, কোনো খারাপ ব্যবহার করে না। আমজাদ খান আবার জিজ্ঞাসা করলেন, সত্যি বলছো তো মা? বাবার কথা শুনে তৃষ্টি কিছু বলার আগেই হৃদ বলে উঠল, এতটাই যখন ছেলেকে সন্দেহ করো তাহলে রাতে গিয়ে আমাদের মাঝখানে শুয়ে থাকবে, কেমন? না হলে কখন না জানি তোমার বেয়াদব ছেলেটা গলা টিপে মেরে ফেলে তোমার তৃষ্টি মাকে। আমজাদ খান থতমত খেয়ে বললেন। ভদ্রভাবে কথা বলতে পারো না তুমি? হৃদের সোজা সাপটা উত্তর। না, পারি না। হৃদ কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, উঠে বাইরের দিকে চলে গেল। হৃদকে যেতে দেখে শুভ তাড়াতাড়ি হাত ধুয়ে এলির ওড়নায় হাত মুখ মুছে হৃদের পিছু ছুটল। শুভর এমন কাণ্ড দেখে এলি রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমজাদ খানের দিকে চোখ পড়তেই চুপ করে গেল। কিছুক্ষণ পর এলি আর তৃষ্টিও উঠে নিজেদের রুমে গেল রেডি হতে কলেজের জন্য। এলি নিজের রুমে এসে কলেজ ড্রেস পরে সুন্দর করে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর রেডি হয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল হৃদয়ের 11টির বেশি মিসড কল এসেছে।
এলি কাঁপা কাঁপা হাতে কল করলো হৃদয়কে। হৃদয় কখনো এলিকে এভাবে কল করেনি, আর আজকে হঠাৎ এইভাবে কল করার কোনো মানে বুঝতে পারছে না এলি। হৃদয় ফোন ধরছে না দেখে সে তাড়াতাড়ি তৃষ্পির রুমে গেল। তৃপ্সি, তৃপ্সি, হয়েছে তোর? জি হয়েছে, কিন্তু কি হয়েছে তোর এইভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু না, চল তাড়াতাড়ি, দেরি হয়ে গিয়েছে অনেক। আচ্ছা চল তাহলে। তৃষ্পিকেও কলেজ ড্রেস তৈরি করে দেওয়া হয়েছে। তৃষ্পি কলেজ ড্রেস পরে সুন্দর করে হিজাব করে নিয়েছে মাথায় এবং একজোড়া সাদা শু পরেছে। তৃষ্পিকে দেখতে পুরো বাচ্চা বাচ্চা লাগছে এখন। এলি যদি এখন মাথায় হৃদয়ের টেনশন না থাকতো তাহলে হয়তো তৃষ্পিকে দেখে সে অনেক প্রশংসা করত। এলি তৃষ্পির হাত ধরে টানতে টানতে বলল, চল তাড়াতাড়ি। আরে ব্যাগ তো নিতে দিবি, তুই চল আমি আসছি। আচ্ছা। এলি তৃষ্পিকে রেখে গাড়িতে গিয়ে বসে আবারও হৃদয়কে ফোন করলো। কিছুক্ষণ পর তৃষ্পি আসতেই গাড়ি কলেজের পথে রওনা দিল। এলিকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে তাই তৃষ্পি জিজ্ঞাসা করলো। কোনো প্রবলেম এলি? তোকে এমন দেখাচ্ছে কেন? না, এমনি। তৃষ্পি আর কিছু বেশি জিজ্ঞাসা করলো না এলিকে। কেউ যদি কিছু বলতে না চায় তাহলে তাকে জোর করে কিছু জিজ্ঞাসা না করাই ভালো তৃষ্পির মতে। গাড়ি ধীরে ধীরে কলেজের সামনে এসে থামলো। কলেজের গেটের সামনে তখন ছাত্রছাত্রীদের ভিড়। সবাই নিজেদের মতো করে গল্প করছে, কেউ আবার ক্লাসে যাওয়ার তাড়াই দ্রুত ভেতরে ঢুকে যাচ্ছে। এলি গাড়ি থেকে নামতেই আবারও ফোনটা হাতে নিয়ে দেখলো হৃদয়ের কোনো কল বা মেসেজ আসেনি। তার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন ধকধক করতে লাগলো। তৃষ্পি এলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। এলি সত্যি করে বলতো, কিছু হয়েছে? নরম গলায় জিজ্ঞেস করলো তৃপ্তি। এলি একটু জোর করে হাসার চেষ্টা করে বলল। না রে, কিছু না, চল ক্লাসে যাই। তৃষ্পি আর কিছু বলল না। দুজনেই ধীরে ধীরে কলেজের ভিতরে ঢুকে গেল। ক্লাসরুমে ঢুকেই তৃষ্পি নিজের সিটে বসে পড়ল। কিন্তু এলি আজ একদম চুপচাপ। সাধারণত সে ক্লাসে অনেক কথা বলে, মজা করে, কিন্তু আজ যেন একেবারেই অন্যরকম। তৃষ্পি আবার বলল, তুই চাইলে আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না। এলি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, হৃদয় আজ সকালে আমাকে অনেকবার ফোন করেছে, কিন্তু এখন ফোন ধরছে না। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। তৃষ্পির কপাল কুঁচকে গেল। হয়তো কোনো কাজ পড়েছে তাই ফোন ধরতে পারছে না। এলি মাথা নাড়ল। না, ও এমন না, কিছু একটা হয়েছে। ঠিক তখনই এলির ফোনটা হঠাৎ কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে এলির চোখ বড় বড় হয়ে গেল। তৃষ্পি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে ফোন করেছে? এলি কাঁপা গলায় বলল। হাসপাতাল থেকে ফোন? তৃষ্পির বুকটা ধক করে উঠল। হাসপাতাল? কেন? এলি ধীরে ধীরে ফোনটা কানে ধরলো। হ্যালো। ও পাশ থেকে কি যেন বলতে এলির মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তৃষ্পি তাড়াতাড়ি তাকে ধরে বলল। এলি কি হয়েছে বল। এলি স্তব্ধ গলায় বলল। হৃদয় অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলে এলি কান্না করে তৃষ্পির গলায় মুখ গুজে দিল। তৃষ্পি এলির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না প্লিজ বোন আমার, কিভাবে হলো বল? আর তোকে কে ফোন করেছিল? এলি কান্না করতে করতে বলল, ওর এক ফ্রেন্ড ফোন করেছিল। গায়ে জ্বর নিয়ে বাইক চালিয়ে কলেজে আসার পথে এমনটা হয়েছে। আমি এখন কি করব তৃপ্সি? তৃষ্পি বলল। এভাবে ভেঙে পড়লে হবে না এলি, চল আমরা গিয়ে হৃদয় ভাইয়ের সাথে দেখা করে আসি। কিন্তু ভাইয়া যদি জানতে পারে? ভয় পেয়ে বসে থাকলে হবে? হৃদয় ভাইয়ের এখন তোকে দরকার, আমরা গিয়ে দেখে আবার চলে আসব। এলি বলল। তুই ভাইয়াকে চিনিস না তৃপ্সি? ভাইয়া সব সময় আমাদের খবর রাখে। তৃষ্পি একটু হেসে বলল। এত ভয় যদি থাকতো তাহলে ভালোবাসতে গিয়েছিলি কেন? তখন ভয় লাগেনি? কিছুক্ষণ চুপ থেকে এলি বলল। আচ্ছা চল তাহলে। তৃষ্পি একটু ভেবে বলল। আগে ওদেরকে ফোন করে জিজ্ঞেস কর হৃদয় ভাইকে কোন হসপিটালে নিয়ে গেছে, তারপর আমরা সেখানে যাব। তৃষ্পির কথা শুনে এলি তাড়াতাড়ি হৃদয়ের বন্ধুকে আবার ফোন করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একজন ফোন ধরলো। হ্যালো। এলি কাঁপা গলায় বলল। জিশান ভাইয়া, আমি এলি বলছি। হৃদয় এখন কেমন আছে? কোন হাসপাতালে নিয়েছেন ওকে? ও পাশ থেকে ছেলেটা বলল। আমরা ওকে নর্থ সিটি হসপিটালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে এখন। মাথায় একটু আঘাত পেয়েছে, তবে এখন পুরো কিছু বলা যাচ্ছে না। কথাটা শুনেই এলির বুকটা ধক করে উঠল। আমরা আসছি। এতটুকু বলেই ফোনটা কেটে দিল সে। তৃষ্পি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো। কি বললো? কোথায় আছে? এলি চোখ মুছতে মুছতে বলল।
সিটি হাসপাতালে, মাথায় আঘাত পেয়েছে। ক্রিসপি এক মুহূর্তও দেরি করলো না। চল তাহলে এক্ষুনি যাই। দুজনেই তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে গেল। গেটের সামনে এসে একটি অটো থামালো ক্রিসপি। ভাইয়া, সিটি হাসপাতাল যাবেন? ড্রাইভার মাথা নেড়ে বলল। হ্যাঁ বসুন। অটো চলতে শুরু করতেই এলির বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। তার হাত দুটো কাঁপছিল। ক্রিসপি তার হাতটা শক্ত করে ধরে বলল। ভয় পাস না, কিছু হবে না হৃদয় ভাইয়ের। এলি চুপচাপ মাথা নাড়ল, কিন্তু চোখের কোণ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল তার। কিছুক্ষণ পর অটো এসে সিটি হাসপাতালের সামনে থামলো। দুজনেই দ্রুত ভেতরে ঢুকে পড়ল। হাসপাতালের করিডোরে চারপাশে অদ্ভুত এক গন্ধ, ওষুধ আর স্যানিটাইজারের গন্ধে পুরো পরিবেশ ভারী হয়ে আছে। এলি চারদিকে তাকিয়ে অস্থির হয়ে বলল। হৃদয় কোথায় আছে, কিভাবে খুঁজবো তৃপ্সি? ঠিক তখনই জিসান এগিয়ে আসলো তাদের দিকে। জিসানকে এগিয়ে আসতে দেখে এলি একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করলো। ভাইয়া, ও কোথায় আছে? আমাকে নিয়ে চলেন ওর কাছে। শান্ত হও বোন, চলো আমার সাথে 3 তলায়। চলেন ভাইয়া, তাড়াতাড়ি। ক্রিসপি সাহস করে চলিত এসেছে এখানে, কিন্তু এখন তার ভীষণ ভয় করছে। বাড়িতে জানলে কি হবে সেই চিন্তায় মাথায় ঘুরছে। তবুও সে চুপচাপ এলির পিছু পিছু এগিয়ে গেল। এলিরা হৃদয় যে রুমে আছে সেখানে গিয়ে থামলো। দরজার সামনে দাঁড়িয়ে এলি ভেতরে তাকালো। হৃদয় নিস্তেজ হয়ে বেডে শুয়ে আছে, মাথায় হাতে আর পায়ে সাদা ব্যান্ডেজ চড়ানো। সবসময় হাসি খুশি থাকা ছেলেটাকে এভাবে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে এলি সহ্য করতে পারল না। ক্রিসপির হাত ছেড়ে দৌড়ে গিয়ে হৃদয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে কান্না করে দিল। এলি কান্না জড়ানো কণ্ঠে হৃদয়কে ডাকতে লাগলো। হৃদয় প্লিজ চোখ খোলো না, জান। আমাকে এভাবে ভয় দেখাস না, আমি সহ্য করতে পারছি না। তুই তো বলেছিলি সব সময় পাশে থাকবি, তাহলে আজ কেন এমন করে দূরে চলে যাচ্ছিস? একবার, শুধু একবার এলি বলে ডাক না। আমি আর কিচ্ছু চাই না। তুই চুপ করে থাকলে আমি বাঁচবো কিভাবে বল? আমার নিঃশ্বাসটাও তো তোর সাথে জড়িয়ে আছে। হৃদয় প্লিজ কথা বল না আমার সাথে, জান। হৃদয়ের কোনো সাড়া না পেয়ে এলি রেগে বলল। সত্যি বলছি, তুই যদি এভাবে চুপ করে থাকিস, তোর সাথে আর কোনো দিন কথা বলবো না। শুভ ভাইয়াকে বিয়ে করে নেব, দেখিস তুই তখন তাকে তাকে কথা বলবি নাকি আমি এলি আর কোনো কথা বলতে পারলো না, কারণ হৃদয় তার মুখ চেপে ধরেছে। কোনো রকম কষ্ট করে বলল। প্লিজ যান, শুভ ভাইয়ের কাছে যাওয়ার কথা মাথায় আনিও না, মরে যাব একদম। এলি আর হৃদয়কে একা রেখে জিসান ক্রিসপিকে নিয়ে একটু দূরে সরে গেল। ক্রিসপি আর জিসান নিজেদের মধ্যে পরিচিত হচ্ছিল এবং এসে এসে কথা বলছিল। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ক্রিসপি জিসানের সাথে কথা বলাটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। লিনা এসেছিল হাসপাতালে তার এক ফ্রেন্ডের সাথে তার এক আত্মীয়কে দেখতে। 4 তলা থেকে নামার সময় ক্রিসপিকে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে লিনার চোখ বড় বড় হয়ে গেল। বিড়বিড় করে বলল। তলে তলে এত দূর, এর চাইতে ভালো সুযোগ আর পাবো না তোকে বাড়ি থেকে বের করার মতো। আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আবার অন্যজনের সাথেও লাইন মারছিস। এবার দেখ তোকে বাড়ি থেকে কিভাবে বের করি। তোর বর তোকে নিজেই বের করে দেবে। লিনা ফোন বের করে কয়েকটি ছবি তুলে রিতকে সেন্ড করলো। কিছুক্ষণ পরই রিত ছবিগুলো সিন করেছে দেখে লিনা ভিলেনি হাসি দিয়ে মনে মনে বলল। আগুন তো লাগিয়ে দিলাম, এখন শুধু দেখার পালা। রিত ছবিগুলোর দিকে রক্তলাল চোখে একইভাবে তাকিয়ে আছে। ক্রিসপিকে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে কেন জানি তার বুকের ভিতরে জ্বলে উঠছে। জীবনে কোনো মেয়ের দিকে ঠিকভাবে না তাকানো ছেলেটা বিয়ের রাতেই নিজের বউয়ের প্রেমে পড়ে গেছে, খুব গভীরভাবে। কিন্তু রিত এখনো নিজের অনুভূতিটা নিয়ে নিশ্চিত না। এটা সত্যিই ভালোবাসা নাকি শুধু সাময়িক টান, সেটা বোঝার জন্যই সে ক্রিসপিকে নিজের কাছ থেকে দূরে দূরে রাখছে, নিজের কাছে টানছে না এখনো। রিত ফোনটা শক্ত করে চেপে ধরলো, চোখের রক্তলাল রং যেন আরো গাঢ় হয়ে উঠছে। চোয়াল শক্ত হয়ে গেছে তার, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো হৃদের। রাগের জন্য নাকি বউকে অন্য ছেলের সাথে দেখে সেটাও বুঝতে পারছে না। এলি হৃদয়ের কপালে হালকা ঠোঁট স্পর্শ করলো। এই প্রথম তাদের দুজনের এতটা কাছাকাছি আসা। হৃদয় তো মনে মনে ভীষণ খুশি, যে মেয়ে তার হাতটা ধরতেও ভয় পায় সে আজ নিজ ইচ্ছায় তার কাছে আসছে। খুশি হবে না আবার? কেন তাহলে? হৃদয় মনে মনে বলল। তোমার কাছে পাওয়ার জন্যই তো জান এইরকম অ্যাক্সিডেন্টের 1000 বার করতে রাজি। এলি হৃদয়ের বুক থেকে মাথা তুলে চোখের পানি 2 হাত দিয়ে মুছে হৃদয়কে বলল।
তোমাকে জ্বর গায়ে নিয়ে বাইক চালিয়ে আসতে কে বলেছে কলেজে? একদিন কলেজে না আসলে কি এমন হতো শুনি? হৃদয় এলির একটা হাত নিয়ে নাড়তে নাড়তে বলল, একজনের মুখ না দেখলে ঘুম আসে না যে। সারা রাত ছটফট করতাম, বিশ্বাস করো। তাই তো কলেজে আসে, এবং মনকে শান্তি দেওয়ার জন্য। মিথ্যাবাদী। হৃদয়কে ঠোঁট বাঁকিয়ে এলি কথাটা বললেও কণ্ঠে রাগের চেয়ে লজ্জা বেশি ছিল। হৃদয় হালকা হেসে এলির হাতটা আরো শক্ত করে ধরে বলল, সত্যি বলছি, তুমি না থাকলে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। কলেজের বন্ধুরা, কিছুই ভালো লাগে না। ভালো। সাথে কে এসেছে তোমার? তৃপ্সি। ও। হৃদয় একটু উঠে বসতে গেলেই ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল তার। আহ। এলির সাথে সাথে ঘুরে তাকালো তার এই, উঠতে হবে না, শুয়ে থাকো। চুপ করে শুয়ে থাকতে পারো না? কণ্ঠে এতটা চিন্তা ছিল যে হৃদয় মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এত চিন্তা করো কেন? কিচ্ছু হবে না, তুমি বাড়ি যাও। এখন হৃদ ভাই জানতে পারলে তোমাকে বকবে। ধীরে ধীরে বলল হৃদয়। সাবধানে থাকবে। যাও। এলি আর দেরি করলো না আর। শেষবারের মতো একবার হৃদয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে ক্রিস্পিকে খুঁজতে লাগলো। করিডোরে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। চল, অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রিস্পি চুপচাপ মাথা নেড়ে এলির পাশে এসে দাঁড়ালো। দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। দুজনে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলো। প্রায় 20 মিনিট পর বাড়িতে এসে পৌঁছালো এলি আর ক্রিস্পি। ক্রিস্পির মন বলছে বাড়িতে পা রাখলে তার সাথে খারাপ কিছু হবে। কেন এমন মনে হচ্ছে সেটাও বুঝতে পারছে না। ক্রিস্পি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রিস্পিকে এভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে এলি জিজ্ঞাসা করলো, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন তুই? আমার কেমন জানি ভয় ভয় করছে এলি। আমার মন বলছে আমার সাথে আজ খারাপ কিছু হবে। আরে ভয় করছিস কেন তুই? ভিতরে চল, কিছু হবে না। এলি ক্রিস্পির হাত দুটো ধরে বলল, শুধু আমাকে তুই কথা দে, আমার আর হৃদয়ের কথা বলবি না কাউকে, না বাড়িতে। বাকিটা আমি সামলে নিব, তোকে কিছু বলতে হবে না। এইটুকু বিশ্বাস রাখতে পারিস আমার উপর তুই? আমার জীবন চলে গেলেও তোদের কথা কেউ জানবে না। তাহলে আর ভয় কিসের? চল ভেতরে যাই। চল। ভিতরে গিয়ে দুজনের প্রায় জান যায় যায় অবস্থা। কারণ স্বয়ং হৃদ বসে আছে ওদের সামনে সোফায়। এলিরা জানতো হৃদ এই সময় বাসায় আসে না, রাত না হলে, তাই তো হৃদয়কে সাহস করে দেখতে গিয়েছিল। কিন্তু আজকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে দুজনেই শুকনো ঢোক গিলছে। হৃদ ক্রিস্পি এলিকে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় থেকে আসছিস দুজনে শুনি? এলি ক্রিস্পির হাতটা চেপে ধরে বলল, কলেজ থেকে ভাইয়া। হৃদ মাথা নিচু করে কথা বলছিল। এতক্ষণ এলিকে মিথ্যা বলতে দেখে মাথা তুলে সরাসরি ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, এলি, তুই ভালো করে জানিস আমি মিথ্যা বলা সহ্য করতে পারি না তো। হৃদের চোখ দেখে এলি ভয় পেয়ে ক্রিস্পির হাতগুলো জোরে চেপে ধরে বলল, সরি ভাইয়া, হাসপাতালে গিয়েছিলাম এক ফ্রেন্ডকে দেখতে। নিজের রুমে যা তুই। কিন্তু ভাইয়া। তোকে যেতে বলেছি এলি। ভাইয়ের কড়া গলার ধমক খেয়ে এলি চুপ করে গেল। যাওয়ার আগে ক্রিস্পির দিকে অসহায় চোখে তাকালো। ক্রিস্পির চোখের ইশারায় তাকে যেতে বলল। এলি চলে যেতে হৃদ ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর এক এক করে পা ফেলে ক্রিস্পির সামনে এসে দাঁড়ালো। তুমি কোথায় ছিলে জানতে পারি? আমিও তো এলির সাথে হসপিটালে গিয়েছিলাম। তো এলির সাথে না থেকে অন্য ছেলের সাথে কি করছিলি? তুই কি সত্যি চাস আমি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি সেটা? না, সেই রকম কিছু না। তো কি বল, আমায় বোঝা আমাকে। বিয়ের 7 দিনের মাথায় বরকে রেখে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলাটা তোর কাছে কিছু না মনে হচ্ছে? আচ্ছা, তুই আমার পারমিশন নিয়ে গিয়েছিলি হসপিটালে, তোর কি একবারের জন্য মনে হয়নি যে আমার পারমিশন নিয়ে যাওয়া দরকার তোর কোথাও গেলে? তো বিয়ে করেছিলি কি করতে আমাকে, যখন আমাকে তোর কোনো দরকার নাই পড়ে? সরি। রাখ তোর সরি। দেখ, আমি জানি এলি মিথ্যা বলেছে আমাকে, সেটা ওর কোনো ফ্রেন্ড অসুস্থ নেই, তাই ভালোই ভালোই বলে দে ওখানে তোর কোন নগরকে দেখতে গিয়েছিল তা। দেখুন, আমি সেই রকম মেয়ে না, তাই ঠিকভাবে কথা বলুন। যেটা আমি করিনি সেই বিষয়ে কিছু বললে আমি সহ্য করতে পারি না। ও আচ্ছা তাই, তাহলে এগুলি কি? হৃদ ঠোঁট বাঁকিয়ে বলল, ও আচ্ছা তাই নাকি? হৃদ ফোন বের করে এলির দেওয়া পিকগুলো দেখালো ক্রিস্পিকে। ক্রিস্পি তো পুরোই অবাক, ছবিগুলো কে বা কখন তুললো বুঝতে পারছে না সে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে।
কি হলো, কথা বলছিস না কেন এখন আর? ছেলেটা কে হয় তোর, বল আমাকে। কলেজের এক ভাইয়ার নাম জিসান, ওর ফ্রেন্ড হৃদয় আজ সকালে অ্যাক্সিডেন্ট করেছে, রাইট? তো হৃদয়কে দেখতে কেন গিয়েছিলি শুনি? ভালোবাসার সম্পর্ক ওর সাথে তোর নাকি?